হ্যালো সবাইকে, আমি তনুশ্রী দাশগুপ্ত। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আমরা এর আগে দেখে নিয়েছি যে চলতরিৎ থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং তার উত্তর, সেগুলো আমরা দেখেছি। আর আরেকদিন আমরা দেখে নেব তার নিউমেরিক্যালস বা যেটা সংখ্যাত্মক সমস্যাগুলো, সেগুলো আমরা সমাধান করে নেব। আজকে যেটা করব সেটা হচ্ছে আলোর থেকে, এই আলোর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি আজকে তোমাদেরকে করাবো। ঠিক আছে? সেই প্রশ্নগুলো একসাথে একটা জায়গায় আমি তোমাদেরকে লিখিয়ে দেব এবং এর যে উত্তরগুলো আছে উত্তরগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমরা সবাই জানি আলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, এখান থেকে কত মার্কস আসে? এখান থেকে প্রথমে দেখে নেব যে এমসিকিউ আমাদের 1 নম্বরের দুটো আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হয়ে গেল 2 নম্বর। আচ্ছা, এরপর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেইগুলো ভিএসকিউ বা ভিএসএ, ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন। এইগুলো কটা আসবে? এগুলো 1 নম্বরের দুটো আসবে আলোর চ্যাপ্টার থেকে। তাহলে হয়ে গেল এখানে আরো 2 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসবে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, শর্ট অ্যানসার এসএকিউ যেগুলো হয় সেগুলো আসবে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে। যে তাহলে আমরা এখানে আরো 2 নাম্বার হয়ে গেল। ঠিক আছে? 2 2 4 5 6 এখান থেকে হয়ে গেল। আর যেটা আছে লং, যেটা কোশ্চেন লং অ্যানসার টাইপ, সেইগুলোতে 3 মার্কসের দুটো আসবে। তাহলে কটা হয়ে গেল? 3 দুগুণে 6। তাহলে এখানে 6 আর এখানে 6, টোটাল কত হলো? টোটাল আমাদের আলোর চ্যাপ্টার থেকে 12 মার্কস আসবে। ঠিক আছে? টোটাল 12 মার্কস আমাদের আসবে। তার মধ্যে দেখো যে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো ম্যাক্সিমামই শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যদি আমি ভালো করে দেখে যাই তাহলে এখানেই আমার 6 নাম্বার চলে আসছে। আর যে এখানে থাকবে এখানের মধ্যে এই যে লং কোশ্চেনে আমাদের কি থাকবে? নিউমেরিক্যালস যেগুলো হয় সেগুলো থাকতে পারে। তারপর কি থাকতে পারে? তারপর হচ্ছে যে রেখাচিত্র গঠন, সেগুলো থাকতে পারে। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো আমরা দেখে নেব যে কি শর্ট কোশ্চেনের মধ্যে কি কি হতে পারে, আর লং কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমরা ভালো করে দেখে নেব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব যে আলোর থেকে কি কোশ্চেন হতে পারে। শর্ট কোশ্চেন যেমন কি হতে পারে? এক হতে পারে প্রিজম থেকে, প্রিজমের যে আলোর প্রতিসরণ, সাদা আলোর যদি প্রতিসরণ হয় তাহলে কোন বর্ণের আলোর সর্বনিম্ন চ্যুতি এবং কোন বর্ণের আলোর সর্বাধিক চ্যুতি হবে সেটা আমরা দেখতে পারি। তাহলে প্রিজমে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে, সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের, আমার সাথে সাথে তোমরা লিখে নাও বা কোনো এক জায়গায় নোট করো তাহলে সুবিধা হবে। কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক ও কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন। ঠিক আছে? তাহলে এটা হতে পারে। আর কি হতে পারে এখান থেকে? আর হতে পারে হচ্ছে প্রতিসরণের সূত্র বা স্নেলের সূত্র যেটা হয় সেটা মাঝে মাঝে দিতে দেখা যায়। তাহলে কি প্রতিসরণের সূত্রগুলি লেখো, প্রতিসরণের সূত্রগুলি লেখো বা এখান থেকে আসতে পারে হচ্ছে স্নেলের সূত্র কোনটা? যেটা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, সেটাকেই আমরা জানি যে স্নেলের সূত্র, যেখান থেকে আমরা প্রতিসরাঙ্ক পাই। তাহলে সেখান থেকে এটা আসতে পারে স্নেলের সূত্রটি লেখো। আচ্ছা, আর কি আসতে পারে এখান থেকে? আর আসতে পারে হচ্ছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে লেন্স থেকে আসতে পারে, উত্তল লেন্স, অবতল লেন্স, দর্পণ থেকে আসতে পারে। আচ্ছা, অভিসারী এবং অপসারী লেন্স কাকে বলে এবং চিত্র সহ দেখা। তাহলে এটা একটা প্রশ্ন, অভিসারী ও অপসারী লেন্স কাকে বলে আর তার সাথে কি দেখাতে হবে? চিত্র সহ একে দেখাতে হবে যে অভিসারী লেন্স কিরকম দেখতে হচ্ছে আর অপসারী লেন্স কেমন দেখতে হচ্ছে, আর কেন বলছে তাদেরকে অভিসারী এবং কেন বলা হয়, কেনটাও পড়বে। ঠিক আছে? কেন বলা হয়। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এছাড়া আমরা কি দেখতে পারি শর্ট কোশ্চেনে? গাড়ির
হেডলাইটে বা দন্ত চিকিৎসকের কাছে, বা কি হতে পারে দন্ত চিকিৎসকের কাছে, সব দন্ত চিকিৎসকের কাছে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। আমরা যদি জানতে পারি যে উত্তল দর্পণ আর অবতল দর্পণ কি কাজ করে, তাহলেই দেখবে এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কি ব্যবহার হতে পারে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা কোশ্চেন, হয়তো কারো হেডলাইট আসতে পারে বা দন্ত চিকিৎসক আসতে পারে, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে আসতে পারে, বা দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটা কি ধরনের দর্পণ সেটাও আসতে পারে। আচ্ছা এবার আরেকটা জিনিস, দর্পণ আর লেন্স কিন্তু দুটো অপোজিট, মানে যদি এটা উত্তল লেন্সে হয় সেটা অবতল দর্পণে দেখা যায়, আর যেই বৈশিষ্ট্যগুলো আমরা অবতল লেন্সে দেখতে পাই সেগুলো আমরা উত্তল দর্পণে সেই বৈশিষ্ট্যগুলো হয়, এটা আই থিংক সবাই জানে। আচ্ছা এখান থেকে এরপরে আমরা কি আসতে পারি, এরপরে আসতে পারি হচ্ছে এই যে প্রতিসরণের সূত্র পেলাম, এখান থেকে আমরা যেটা প্রতিসরাঙ্ক পাচ্ছি, প্রতিসরাঙ্ক মিউ যেটা পাচ্ছি সেটার সাথে বেগের সম্পর্ক। তাহলে প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্কটি লেখো, যেটা ছিল কি ছিল, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, এই যে সম্পর্কটা ছিল, এই যে এইটা 1 মার্কসে দিতে পারে তোমাদেরকে। আচ্ছা এটা সবার হয়ে গেছে 5টা কোশ্চেন, এরপর আমি এটা মুছছি, বাকি কোশ্চেনগুলো আমরা দেখে নিই। তাহলে 6 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক কি এবং এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে 6 নম্বর হচ্ছে কি বললাম, প্রতিসরাঙ্ক, যেটা আমরা এখানে পেলাম স্নেলের সূত্র থেকে, সেই প্রতিসরাঙ্ক কি এবং এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্ক মানে যেটা মিউটা, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হয়ে গেল। আচ্ছা তারপরে প্রতিসরাঙ্ক থেকে আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো। আচ্ছা হয়ে গেল। আর কি আসতে পারে শর্ট কোশ্চেন, আর হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে যে আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস যেটা হয় সেটা কাকে বলে এবং চিত্রটা দেখে রাখবে। তাহলে উত্তল লেন্সের আলোক কেন্দ্র, উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস, এগুলোর যে সংজ্ঞা এবং চিত্র, আলোক কেন্দ্র ও মুখ্য ফোকাস কাকে বলে এবং এর যে চিত্র কোনটা কোনটা কি সেটা দেখে রাখবে, মুখ্য ফোকাস কাকে বলে। ঠিক আছে। আচ্ছা আর কি আসতে পারে, আচ্ছা এই যে আমরা দেখলাম যে গাড়ির হেডলাইট বা দন্ত চিকিৎসায় এটা ছাড়াও আমাদেরকে এমনি বলে দিতে পারে যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের একটি করে ব্যবহার লেখো, সেটা আমরা ওখান থেকে পেয়ে যাব। আচ্ছা আর কি আসতে পারে, কোন আলোর, যেটা আমরা প্রিজমের ক্ষেত্রে বললাম সেই জিনিসটাই আমাদের ঘুরিয়ে আসতে পারে যে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি এবং কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, যেটা আমরা চ্যুতি হিসেবে দেখলাম প্রথম প্রশ্নে, সেটা আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে। আচ্ছা আর কি এখান থেকে আসতে পারে, এখান থেকে আর আসতে পারে হচ্ছে যেটা আমরা দর্পণের ক্ষেত্রে দেখলাম, দর্পণ থেকে কোশ্চেন আসতে পারে। দর্পণের ক্ষেত্রে যেমন আসতে পারে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই f = r/2 যেটা সম্পর্ক রয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস, বক্রতা ব্যাসার্ধ এবং যে ফোকাস দূরত্ব এর মধ্যে সম্পর্কটি দেখাও। তাহলে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখাও। ঠিক আছে, এটা আসতে পারে। আচ্ছা আর কি হতে পারে, আর হচ্ছে 1 মার্কসে দিতে পারে তোমাকে আলোর বিচ্ছুরণ কাকে বলে, আলোর বিক্ষেপণ কাকে বলে, এর প্রাকৃতিক দৃষ্টান্ত। আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ কাকে বলে, এর প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা সবাই জানি এগুলো। আচ্ছা এর প্রাকৃতিক দৃষ্টান্ত,
হয়ে গেল। এগুলো সব শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে, তোমাকে 1 মার্কসের 2 মার্কসের এখান থেকে দিতে পারে। আচ্ছা আর কি হতে পারে, আর হচ্ছে সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন, এটা আমরা বহুবার পড়েছি, তো এখানে এগুলো কিছু নেই। আর সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন, এরকমই আরো প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে ওই যে গাছের পাতা সবুজ, যেটা আমরা পড়ি গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওই যেরকম জিনিসটা আকাশকে লাল দেখায় কেন। আচ্ছা আকাশকে লাল দেখায় কেন। আচ্ছা আর কি হতে পারে, যে কোনো অন্য বর্ণের কোনো রশ্মিকে যদি আমি রেখে দিই, লাল ফুল, রশ্মি মানে কি লাল কোনো বস্তু, লাল ফুল বা হলুদ জামা, এইগুলোকে যদি আমি তার অন্য কোনো, ধরো আমি হলুদ জামা পরে আছি, আমি একটা লাল আলোর সামনে এসে দাঁড়ালাম, তাহলে সেইখানে আমার জামাটা দেখতে কেমন লাগবে, কি রঙের লাগবে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, তো এইগুলো আসতে পারে, এরকম 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে, এর আগে আগেরবারের পরীক্ষায় চলে এসেছে যে আকাশকে নীল কেন দেখায়, তো এটা আর আসবে না। আচ্ছা আর কি এখান থেকে হতে পারে, এগুলো তোমরা দেখে নাও একবার, এই জায়গাগুলো 6 থেকে 11 এগুলো আমরা লিখলাম। আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি পরের পার্টে। ওকে 11 নম্বর পর্যন্ত আমরা দেখলাম, এবার 12 নম্বর থেকে দেখবো যে কি হতে পারে। আর হতে পারে হচ্ছে এক্স রশ্মি গামা রশ্মি যেখানটায় আছে ওখান থেকে আসতে পারে, এক্স রশ্মি গামা রশ্মির ব্যবহার, রশ্মির ব্যবহার ও ধর্ম আসতে পারে, রশ্মির ব্যবহার ও ধর্ম, এগুলো আসতে পারে। আচ্ছা আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে এখান থেকেই কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, তাহলে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, এটা আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, ঠিক আছে। আচ্ছা আর কি প্রশ্ন হতে পারে এখান থেকে, আর হতে পারে হচ্ছে কোন অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে সেটা কোন পথে, প্রতিফলনের পর কোন পথে যাবে। তাহলে কি বললাম, অবতল দর্পণে কোন প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি গেলে, কোন রশ্মি গেলে প্রতিফলনের পর সেটি কোন পথে যাবে, প্রতিফলনের পর সেটি কোন পথে যাবে, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা আর কি হতে পারে, আর যেটা আমরা দেখেছি অভিলম্বের সঙ্গে যদি আপতন কোণ 45 ডিগ্রি, অভিলম্বের সঙ্গে যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত, যে এই প্রশ্নগুলো রয়েছে ওগুলো তো একদম ইজি কোশ্চেন, ওগুলো তো 1 নম্বরে থাকতেই পারে। আচ্ছা এছাড়া আর কি হতে পারে, যে এরপরে আমরা এখান থেকে চলে আসতে পারি আস্তে আস্তে, এগুলো শর্ট কোশ্চেন যদি হয় তাহলে এরকমের মধ্যেই আসবে। এবার আমরা চলে আসতে পারি মোটামুটি বড় কোশ্চেনের দিকে, আমরা এগোতে পারি। বড় কোশ্চেনগুলো এবার আমরা দেখে নেব যে মেইনলি বড় কোশ্চেনে কি কি আসতে পারে, ভেরি 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 ইম্পর্টেন্ট যেগুলো আছে বড় কোশ্চেনে সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা তার আগে আরেকটা লাস্ট দেখে নিই শর্ট কোশ্চেনের মধ্যে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমরা দেখে নেব একবার, বিশুদ্ধ বর্ণালী, বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালী, বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালীর পার্থক্য, একটি পার্থক্য, ঠিক আছে। এটা বা কি, বিশুদ্ধ বর্ণালী কি বা অবিশুদ্ধ বর্ণালী কি, এটা একটা দেখে রাখবো 1 মার্কসের জন্য, বাস হয়ে গেল। এখান থেকে আমাদের শেষ হয়ে গেল শর্ট কোশ্চেন মোটামুটি। এবার আমরা বড় কোশ্চেনে যাই, ঠিক আছে। বড় কোশ্চেনে যদি যাই, এবার আমরা দেখে নেব যে বড় কোশ্চেন আলোর চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি হতে পারে। আচ্ছা প্রথমেই বলে রাখি বড় কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওখানে আগে 15 নম্বর অবধি দেখলাম, 16 নম্বর থেকে দেখবো আর কি। আচ্ছা বড় কোশ্চেনের ক্ষেত্রে আলোর বিক্ষেপণের ক্ষেত্রে র্যালের যে সূত্রটি আছে সেটা এবারে খুব ইম্পর্টেন্ট। আলোর বিক্ষেপণের ক্ষেত্রে র্যালের সূত্রটি প্রতিষ্ঠা করো, র্যালের সূত্রটি প্রতিষ্ঠা করো।
তাহলে এইটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। আর দু তিনটে আছে, আগের বারে আর কি কি চলে এসেছিল, আগের বারে যেটা এসেছিল সেটা হচ্ছে এক হচ্ছে হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি চোখের, সেইটা চলে এসেছে। আর কি এসছে, অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, সেটা চলে এসছে। আচ্ছা, আর যেটা এসছে ওই প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের একটা সম্পর্ক ছিল, ডেল্টা বা ডি মিউ এ, এই যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটা চলে এসছে। আচ্ছা, ওইগুলো তাহলে আসবে না। এবারে আর কি আসতে পারে, আলোর বিক্ষেপণের র্যালের সূত্র প্রতিষ্ঠা করো। আর এখান থেকে আসতে পারে হচ্ছে যে মিররের যেই আমাদের মিরর বা লেন্সের যে ছবিগুলো রয়েছে, রেখাচিত্রগুলো রয়েছে, কোথায় বস্তু রাখলে কোথায় তৈরি হচ্ছে, সেইগুলো আমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য। তো ওইগুলো একবার করে রেখাচিত্রগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আর রেখাচিত্র আঁকার ক্ষেত্রে যেন অ্যারো ঠিকঠাক করে রাখা হয়, সেইগুলো অ্যারো না দিলে কিন্তু ছবি ভুল হয়ে যাবে। তো অ্যারো কিন্তু আলোর ক্ষেত্রে দিতেই হবে। আচ্ছা, আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা মেনশন করার জন্য অ্যারো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যেটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি, আর প্রশ্ন হচ্ছে আলোর বিক্ষেপণের ক্ষেত্রে র্যালের সূত্রটি প্রতিষ্ঠা করো। এরপরে আসবে হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়া কি, বা স্বল্প দৃষ্টি বা কি হতে পারে, স্বল্প দৃষ্টি কি, এর প্রতিকার লেখো। তাহলে শুধু কি নয় কিন্তু, এর প্রতিকার চিত্র সহ দেখাও। স্বল্প দৃষ্টি কি বা মায়োপিয়া কি, এর প্রতিকার চিত্র সহ দেখাও। এটা বা এর আরেকটা কোশ্চেন আসতে পারে, এর জন্য কি লেন্স আমরা ব্যবহার করব, কি লেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এবারের জন্য এইটাও ইম্পর্টেন্ট। আগেরবার দীর্ঘদৃষ্টি চলে এসেছে। আচ্ছা, এবারে আমাদের মায়োপিয়া বা স্বল্প দৃষ্টিটা ভালো করে দেখে নিতে হবে। হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা দেখে নেব এরপর কি আসছে। আরেকটা যেটা প্রশ্ন হয় যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লাল আলোর ক্ষেত্রে মিউ আর এবং বেগুনি আলোর ক্ষেত্রে মিউ ভি হয়, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল আলোর ক্ষেত্রে কি হবে, মিউ আর। লালের ক্ষেত্রে আমি লিখে দিলাম শর্টে মিউ আর, আর যেটা বেগুনি বা ভায়োলেট যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে হয়ে যাবে মিউ ভি। তাহলে আমাদের প্রমাণ করতে আসবে যে প্রমাণ করো মিউ ভি গ্রেটার দেন মিউ আর। এই যে এটা আছে মিউ ভি গ্রেটার দেন মিউ আর, এটা এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে তিনটে বড় কোশ্চেন আমি লিখলাম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়াও যেগুলো আমি দিয়ে দিলাম, সেগুলোর মধ্যে থেকে তোমরা একদম পুরোপুরি কমন পাবে এবারের আলোর প্রশ্নের থেকে। ঠিক আছে, আর তোমাদেরকে মেইনলি দেখতে হবে আলোর চ্যাপ্টার থেকে অঙ্ক বা নিউমেরিক্যালস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিবারই আসে নিউমেরিক্যালস। কি ধরনের নিউমেরিক্যালস আমাদের আসতে পারে সেগুলো আমি পরবর্তী যে ভিডিও আছে সেগুলোতে আমি আলোচনা করে দেবো, যে আলোর থেকে কি কি ধরনের নিউমেরিক্যালস আসতে পারে। কৌণিক বিচ্যুতি যেগুলো হয় সেগুলোর থেকে নিউমেরিক্যালস আসতে পারে, আলোর অঙ্ক আসতে পারে, তারপরে সেই 1/, যেগুলো আমাদের ফর্মুলা ইউজ করে যে অঙ্কগুলো রয়েছে সেই ফর্মুলা বেস করে আসতে পারে। তারপর আসতে পারে হচ্ছে প্রতিসরাঙ্কের অঙ্ক আসতে পারে, সেখান থেকে ফর্মুলা ব্যবহার করে আমরা করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আলোর মেইন যে অঙ্কগুলো হয় সেইগুলো আমাদেরকে ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর এই যে প্রশ্নগুলো আমরা দেখে নিলাম সেইগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, তাহলেই কিন্তু মোটামুটি আলোর থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আলোর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে। সেই 12 নম্বরের মধ্যে যেই শর্ট কোশ্চেন, একদম শর্ট, 1 মার্কসের কি কোশ্চেন হতে পারে, 2 মার্কসের কি কোশ্চেন হতে পারে, এবং প্রমাণ হিসেবে কি কি আসতে পারে, যে থিওরি বেসিসের কোশ্চেনগুলো হয় সেগুলো আমি ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। এর পরের ভিডিওতে আলোর থেকে যে অঙ্ক আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। আজকের জন্য এখানেই, তোমরা ভালো থেকো, টাটা।